যে প্রত্যাশা নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম এবং যে প্রত্যাশা সাধারণ মানুষরা করেছিল এদের উপর, সেই প্রত্যাশা এখন আমি খুব ফ্যাকাশে দেখছি এবং আমি হতাশ হচ্ছি ক্রমাগত। কারণ ওই সমস্ত নেতাদের অনেকের নামে যে সমস্ত কথাবার্তা শুনি, এতে হতাশা আরও বেড়ে যায়। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে অ্যাপারেন্টলি পশ্চিমারা ছিল, এটার প্রমাণ হচ্ছে আমি আমাদের ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদকে প্রকাশ্যে এই কথা বলতে শুনেছি। বিশেষ করে পশ্চিমা দূতাবাসগুলো থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান আছে এবং এটা আমরা বিভিন্ন সময় জানি। নট অনলি দ্যাট, জাতিসংঘেরই যে মানবাধিকার হাই কমিশন আমাদের যে রিপোর্ট তৈরি করেছে, যেখানে আওয়ামী লীগকে ডিজাস্টারাস ভাবে সমালোচনা করা হয়েছে, তারাও আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কিন্তু ওখানে লিখেছে। তার মানে জাতিসংঘ একদম অফিসিয়ালি আওয়ামী লীগ নিষিদ্ধে। জাপানে গিয়ে তিনি ডিসেম্বরে নির্বাচন চাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা যে উত্তেজনা দেখিয়েছেন একটা বিশেষ দলের প্রতি, এটাও মানে ডিসইনফরমেশন। তাতে মনে হয় ডিসেম্বরটা আসলে কথার কথা বলা হচ্ছে, ওনারা আদৌ, নাহলে বিএনপি বা কেউ যদি ডিসেম্বরে চায়, উনি এত ক্ষুব্ধ কেন? ডিসেম্বর তো ওনারই টাইম লাইন, এর মধ্যেই একটা, আসলে ওনারা জুন টুনেই চায়। এখানে আপনি 10টা সফর করছে, এর মধ্যে দ্বিপাক্ষিক সফর ছিল মাত্র একটা, বাদ বাকি সব তো উনি গেলে তো হয়ে যায়। কাতার গেছে, কাতার থেকে উনি পোপের এখানে চলে গেছে, এগুলি কি রে ভাই? তো এগুলো কি প্রত্যেকটা সফরের টাকা পয়সা নেই? দেখেন আমি একটা কথা বলি আপনাকে, আপনি যদি ইসলামও ধরেন, আমানতের খেয়ানত বড় জিনিস। এই রাষ্ট্রের প্রত্যেকটা পয়সা এদের কাছে আমানত রাখা হয়েছে, উনি ব্যক্তিগত সম্পদ হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন না। ওনার গ্রামীণের কি লাগবে না লাগবে রাষ্ট্রীয়ভাবে দেখতে হবে এবং সেটা প্রত্যেকটা মাসের হিসাব ওনাকে দিতে হবে। যদি না দেন ওনাকে আমি সন্দেহ করবো আমি সন্দেহ, এবং পরবর্তী সময় যে সরকার আসবে তারা তো একবার ঠিকই না, এটার মধ্যে বিচারের সিস্টেমে ফেলাই দিব, তখন আবার পলাবো কই যাবো আল্লাহ জানে। মুক্তিযুদ্ধের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেওয়ার সময় তারা বলেছে যে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষা বাস্তবায়ন যখন বলা হয়েছে যে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার বাহিনী এবং অন্যান্যদের সঙ্গে যুদ্ধ করছে। তাহলে আকাঙ্ক্ষাটা কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। এই শব্দ তিনটা কোথেকে আসলো? এটা তো আমাদের ওই যে ভাড়াটে বুদ্ধিজীবী আছে না, আলী রিয়াজ সাহেব, উনি তো ওনার এই সংবিধানে এগুলি যুক্ত করছেন। না না না, একটু ইন্টারাপ্ট করি। এটা আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10 এপ্রিল আমরা নিয়েছি, একদম এর মধ্যে এই তিনটা কথা লেখা আছে, সেখান থেকে আলী রিয়াজ সাহেব এনেছেন। আমি না করতেছি না, এটা আমি না করতেছি না ভাই, কিন্তু মুক্তিযুদ্ধটা যারা করেছে, মুক্তিযুদ্ধটা কি হয়েছে? যুদ্ধটা হয়েছে ওই সময় প্রত্যেকটা মুক্তিযোদ্ধার হৃদয়ে কি ছিল ভাই? তাদের হৃদয়ে ছিল যুদ্ধটা হয়েছে কেন? ইসলামকে ভিত্তি ধরে পাকিস্তান চেয়েছিল এটা একটা রাষ্ট্র হবে। আমাদের মুক্তিযুদ্ধের যারা করেছে তাদের এইটা কি ছিল? তাদের মূল বক্তব্য ছিল যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। বাংলাদেশের লোক ভোট দিয়েছিল শেখ মুজিবকে, আওয়ামী লীগকে, আওয়ামী লীগকে তারা ক্ষমতা হস্তান্তর করেছে। তার মানে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষায় তারা যুদ্ধ করেছে। ভাই মুক্তিযুদ্ধটা কি? আপনি যখন যুদ্ধকে সংজ্ঞায়িত করবেন, সেখানে কিন্তু আমাদের যে মানে আপনার এই যে গণতন্ত্র, এই যে ধর্মনিরপেক্ষতা এবং এই যে জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র হতে এখনো প্রাসঙ্গিক। তখন কিন্তু মানুষের মধ্যে সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাটা ছিল বলেই স্বাধীনতার পরপর ছাত্রলীগ ভেঙে গিয়েছিল। এই সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কিন্তু এইগুলি ছিল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে। মুক্তিযোদ্ধারা ভারতে গিয়েছে, ট্রেনিং দিয়েছে, এগুলো সব ফাইট করেছে, তাদের হৃদয় ছিল এগুলো, তাদের হৃদয়ে এগুলো ছিল না। সাম্য, সামাজিক মর্যাদা, এগুলো হলো বইয়ের ভাষা। কাজে এখানে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আমার কাছে এই সংজ্ঞাটাকে মনে হয়েছে এটা ঠিক না। দেখেন এখানে যারা বীরাঙ্গনা ছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধের সংজ্ঞায়িত হয়েছে, এবং ফিল্ড হসপিটাল, এটা ইন্টারেস্টিং, এটা খুব ভালো। যারা নিহত হয়েছেন, বীরাঙ্গনা যদি মুক্তিযুদ্ধ হয়, যারা নিহত হয়েছেন পাক বাহিনীর হাতে, তারা কি? তাদের মুক্তিযুদ্ধ বলা উচিত। আপনি কেন বলবেন না? একজন তো ইজ্জত দিয়েছেন, একজন জীবন দিয়েছেন, তো তাকে আপনি বলবেন না? দেখেন আসলে জানেন এই সংজ্ঞার যে কষ্টচানি, এটা আসলে প্রয়োজনটা কেন? কিচ্ছু না। আপনি বলে দেন যদি হতো এরকম, হাইপোথেটিক্যালি বলি, যদি এমন হতো যে মুক্তিযোদ্ধা হলে তারা কোনো ভাতা পাবে না, তাদের কোনো কোটা থাকবে না। জুলাই যোদ্ধা এখন বলা হচ্ছে আরেকটু কোটা বানাই দিচ্ছে। জুলাই যোদ্ধা হলে পরে আপনারা জানবেন কিন্তু আগামী বছর থেকে
করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা করা হয়েছে। কোটা আরেক কোটা, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আরেক কোটা ঢোকানো হচ্ছে। জুলাই যুদ্ধে হলে কেউ যদি আহত হয় তার জন্য কোটা আছে ইউনিভার্সিটিতে, হচ্ছে তো এগুলো। যখন আপনি এই সুবিধাগুলি রাখবেন, যখন আপনি এই সমস্ত পার্থিব সুবিধাগুলি রাখবেন, তখন এটা নিয়ে ঘাপলাপাই হবেই, নানা রকম ইকুয়েশন হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাজ কি? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রধান কাজ হলো মুক্তিযুদ্ধের আদর্শটাকে দেখা কি ছিল, মুক্তিযুদ্ধে কারা মারা গেছে আপনি শহীদের তালিকা করতে পারছেন? পারেন নাই তো। এই সরকার তারা কি জুলাইয়ে যে যারা মারা গেছে পূর্ণাঙ্গ তালিকা করতে পারছে? পারে নাই তো এখন পর্যন্ত, কেউ তো পারে নাই। ক্যাটাগরিগুলি একটা তালিকা করছে জামাত ইসলাম, আমি ওদেরকে ধন্যবাদ, একটু আগে আমি জায়গাতে বলছিলাম, তাহলে 691 জনের একটা তালিকা করছে এবং সেই তালিকার প্রত্যেকের ন্যাশনাল আইডি পর্যন্ত আছে, ওইটারও তালিকা। এই তালিকা জামাত করতে পারলো, বিএনপি করতে পারলো না কেন? বিএনপির কি কাজ? খালি লুটপাট করা? তারা তো ওটাই করতেছে। ওরা এটা করতে পারলো না, ওরা করতে পারে নাই, কারণ ওদের মানে নিয়তটা কি বোঝা যায়। সরকার করতে পারে নাই কেন? এটা করলেই তো জানি জানি শেষ। তখন তো বোঝা গেল যে এটাই বলতো, তখন কোনো পলিটিক্স হয় না, তখন জুলাই ফাউন্ডেশন হয় না, অমুক হয় না, তমুক হয় না, কত কিছু হয় না। তো এই সমস্ত হলো জানেন, যখন এখানে টাকা জড়িত, যখন এখানে কিছু একটা মানে পার্থিব কোনো একটা স্বার্থ এখানে জড়িত থাকবে, তখন এই তালিকা, এই ডেফিনেশন, অমুক তমুক কোনোটার কোনো শেষ নাই। মুক্তিযুদ্ধের সময় আমি কিন্তু শিশু ছিলাম, আমি কিন্তু আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমি দেখেছি যে একটা বাড়িতে তারা মুক্তিযুদ্ধকে রাত্রে রেখেছে, সকালে এসে রাজাকাররা বাড়ি পুড়ে গেছে, পুরো বাড়ি পুড়ে গেছে। কেন? কাল রাতে এখানে মুক্তিযোদ্ধারা ছিল। ওই যে গৃহবধূ যারা ছিলেন ওখানে, যারা রান্না করে নিজের একমাত্র ছাগলটাকে জব করে খাওয়াইছে, কিন্তু ওই মহিলা মুক্তিযোদ্ধা না? মুক্তিযুদ্ধ হয় কোনটা? এটা মুক্তিযোদ্ধা। কাজেই শুনেন, মুক্তিযোদ্ধা লোকে রাজাকার আলবদর বাদে সবাই মুক্তিযোদ্ধা। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা অনুষ্ঠানের অর্থনৈতিক হিসাব আমি মনে করি পাবলিক হওয়া উচিত। তাদের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে দেওয়া লাগবে। এমনকি আমি এটাও প্রশ্ন করতে চাই, তারেক রহমান ইংল্যান্ডে আসে কি করে? উনি কি KFC চাকরি করে? হিসাব দেখ, সে বলুক আমার এই খরচ, এই খরচ, এই খরচ, এবং এই খরচে অমুক থেকে পাই, অমুক জায়গা থেকে পাই, নাম সহ ওনাকে বলতে হবে, যদি উনি ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেন। আর যে লোক ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেন না, গোপন রাখেন, ধোঁয়াশা রাখেন, তার প্রতি আমাদের সন্দেহ থাকবে। কথা ভাই ক্লিয়ার। আপনি নেতা হন, আপনার তো ভাই ঈশ্বর প্রদত্ত কেউ না। আপনাকে বুঝাইতে হবে যে আমি সাধারণ মানুষের সঙ্গে কতটুকু সম্পৃক্ত, প্রত্যেকের লোককে বুঝাইতে হবে। ডক্টর ইংল্যান্ড যাচ্ছেন কালকে, 10 তারিখে যাচ্ছেন, ওনার সঙ্গে কয়জন লোক যাচ্ছেন? এটা কি রাষ্ট্রীয় সফর না উনি ব্যক্তিগত পুরস্কার নিতে যাচ্ছেন? কয়জন লোক যাচ্ছেন, কেন যাচ্ছেন? একটু, এটা তো রাষ্ট্রীয় সফর নয়। কামাল, মুক্তিযুদ্ধের সংজ্ঞা এবং করিডোর পরপর দুটি স্পর্শকাতর বিষয় নিয়ে প্রথম সারির পত্রিকা ভুল তথ্য ছাপিয়েছে। ওই গণমাধ্যমগুলোর বেশ গ্রহণযোগ্যতা আছে, নিরপেক্ষতা ও নির্ভুলতা নিয়ে দর্শকের কাছে, সেই কারণে গণমাধ্যমগুলো বেশ জনপ্রিয় বা পাঠকের কাছে। কেন পরপর আসলে এমন ঘটনা ঘটলো? দুটি বিষয়ে, দুটি স্পর্শকাতর বিষয়ে, সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন? আমি মনে করি ওই সংবাদ মাধ্যমগুলোর ব্যর্থতা। এটা এখানে একটা সাইড স্টোরি আছে। সাইড স্টোরি হলো যে এখন সবগুলি তো আপনার সোশ্যাল মিডিয়ায় এসে পড়েছে, সবার মধ্যে একটা আনহেলদি কম্পিটিশন আছে যে কে আগে দিতে পারে। এই যে কে আগে দিতে পারার যে আনহেলদি কম্পিটিশনটা, এই কারণে এই ভুলগুলো বেশি বেশি হচ্ছে, কিন্তু এটা হওয়া উচিত না। আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি। আমি একসময় তো টেলিভিশনে অনেকদিন ছিলাম। তো আমি যে টেলিভিশনে ছিলাম ওই সময় ওই বরিশালের মেয়র হিরণ সাহেব কে ছিলেন নাকি, উনি মানে কোমায় ছিলেন, মারা যাচ্ছেন আর কি। তো ও আমার বরিশালের প্রতিনিধি লিখে পাঠিয়েছে উনি মারা গেছেন। তো আমার প্রতিনিধিকে আমি বললাম যে ভাই উনি কি মারা গেছেন, মানে ডাক্তার বলছে, ওইখানে ওনার ফ্যামিলি মেম্বাররা বলছে। তাই বললাম না, ডাক্তারকে বলতে হবে, ডাক্তার বলছে কিনা। ওটা ফ্যামিলি মেম্বার বলছে, ওরা সবাই কান্নাকাটি করতেছে, এর যে বেশি আপনি কি চান? তাই আমি বললাম যে আমি অফিসে বললাম এটা দিও না তোমরা, এখন ডাক্তারের কনফার্মেশন না পাওয়া পর্যন্ত তুমি এটা দিতে পারবে না। আমাকে বলতে ওই টিভি দিছে, অমুক টিভি দিছে, আর অমুক টিভিতে যাচ্ছে মারা গেছে, বুঝলেন ব্যাপারটা? তো এটা কিন্তু একটা কম্পিটিশন। তখন আমি ওখানে বোকা হয়ে গেলাম, আমাকে সবাই বলতেছে যে ওই টিভি দিচ্ছে। তা আমি কিছু বললাম না, বললাম দিলে তোমরা তো এটা দেওয়া উচিত হবে না। পরে কি হলো, ডাক্তাররা কিন্তু এটা ঘোষণা করছে আরো 4 ঘন্টা পরে। তো এখন একভাবে ঠিক, আবার কিন্তু মানে এটা আপনার ইথিক্যালি একদমই ঠিক না। তো এখন তাড়াহুড়ো করে আমি আগে দিব,
লোকে আমারটা আগে দেখবে, তাড়াতাড়ি ফটো কার্ড বানাও, অমুক করো তমুক করো, এই যে একটা কম্পিটিশনটা আনহেলদি, এটা আমি মনে করি যে সঠিক সাংবাদিকতাকে এটা ক্ষতিগ্রস্ত করে, এবং এখানে মিডিয়ার দোষ, এটা সম্পাদনার ব্যর্থতা। জি, ডক্টর জাহিদুর রহমান, আপনি বলছেন নতুন অধ্যাদেশে জামায়াতকে দায় মুক্তি দেওয়া হয়েছে, সেটা কেমন করে? ধন্যবাদ। আসছি আমি এই ব্যাপারে একটু মন্তব্য করতে চাই। আমি সংবাদকর্মী না হলেও এই জিনিসটা যেহেতু অবজার্ভ করি, আমরা যদি অধ্যাদেশটা দেখি, অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা আগে, এবং সেখানে মুজিবনগর সরকার যে মুক্তিযোদ্ধার অংশ সেটা আছে, সহযোগী পরে এসে সেখানে যেটা কনফিউশন তৈরি করা আছে কিন্তু পরে আছে। সো এটা আমার কাছে মনে হয় ডেলিবারেটলি পিক করা হয়েছে। এটা ঠিক যে তাড়াহুড়া জনিত ভুল তা না, এটা একটা পরিকল্পিতভাবেই এ ধরনের কিছু করা হয়েছে বলে আমার ধারণা। এবার আপনি যে প্রশ্নটা করছেন সেটার একটু জবাব আমি আপনার কমেন্ট থেকে একটু প্রশ্ন করি, পরিকল্পিতভাবে কোনটি করা হয়েছে? এই যে গণমাধ্যমে যে ভুল তথ্যগুলো এসেছে, গণমাধ্যমগুলো পরিকল্পিতভাবে করেছে? আমার কাছে মানে আমি এই যে দুটো ব্যাপার আমরা যদি এভাবে বলি মিডিয়ার ভাষায়, যেটা মিস ইনফরমেশন না ডিসইনফরমেশন, আমার কাছে এটাকে ডিসইনফরমেশন মনে হয়। মিডিয়া কোন আমি একটা শব্দ শোনা যাচ্ছে, সেই রকম কিছু ইঙ্গিত দিলেন আপনি? না, আমি সেটা বলিনি। মানে আমার কাছে মনে হয়েছে এই অধ্যাদেশটা যখন পড়েছি, যখন মুক্তিযোদ্ধার সংজ্ঞা প্রাথমিকভাবে আছে, প্রথম ওটাই আপনি যদি এটা পড়তে শুরু করে, আমি প্রথম মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা পড়বো, ওর মধ্যে স্পষ্টভাবে মুজিবনগর সরকার, প্রবাসী সরকার, মুজিবনগর সরকার লিখে দেওয়া আছে। সমস্যা কোন জায়গায়? মুজিবনগর সরকার বলতে আমরা আসলে কি বুঝবো সেটা ওখানে বলা ছিল না। পরবর্তীতে যখন সহযোগীর কথা আসলো, তখন মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী কথাটা লেখা আছে। মানে এখন প্রশ্নটা আসছে এই জায়গায় যে মন্ত্রী সহ বাকি যারা আছে তারা তো কর্মকর্তা কর্মচারী না। সো ইন্টারপ্রিটেশন কিন্তু করা যায়। তো দুটোই ব্যর্থ আছে, কিন্তু কোথাও এটা ছিল না যে শেখ মুজিবুর রহমান সহ বাকি সবাইকে যে বাতিল করা হয়েছে, সেরকম কিন্তু ছিল না। এমএলএ এমএনএ যারা ছিল তাদেরটা স্পষ্ট, কিন্তু এই যে সরকারের শেখ মুজিবুর রহমান যেটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হয়েছে, সেটা আমার কাছে মনে হয় ওয়াজ ভেরি ক্লিয়ার যে তারা আছেন, আমার কাছে মনে হয়েছে। সেই কারণে যখন এতগুলো পত্রিকা এই কাজটা করলো, তাতে আমার কাছে মনে হয়েছে এটা মেবি আর ডিসইনফরমেশন, আমার কাছে মনে হয়েছে, কারণ এটা মিস করার কথা ছিল না। এটা হচ্ছে আমার অপিনিয়ন আর কি। জামায়াতের দায় মুক্তিকে আমি এভাবে বলতে চাই, আমি যখন মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেয়া হচ্ছে তখন সংজ্ঞাটা পরিবর্তন করা হয়েছে। আগের যে অধ্যাদেশ, আগে তো আইন ছিল, আমি এটা খুঁজে বের করলাম, পড়লাম, সেখানে খুব স্পষ্টভাবে ওই যে তাদের যে ন্যারেটিভ সেটা ছিল, শেখ মুজিবুর রহমানের কথা ছিল, তার ঘোষণা এসব ছিল, এবার সেটা নেই। কিন্তু পাকিস্তান হানাদারের সাথে তার অ্যাসোসিয়েটস হিসাবে কতগুলো বাহিনী এবং রাজনৈতিক দলের নাম আগেও ছিল, এবারও ছিল। গতবারের সংখ্যাটা একটু ভিন্ন ছিল। গতবার ছিল এভাবে, রাজনৈতিক দলগুলো তাদেরই ইনফ্লুয়েন্স যে সংগঠনগুলো তাদের এদের সাথে অ্যাফিলিয়েটেড। এবার কিন্তু সংজ্ঞায় বলা হচ্ছে ওই বাহিনীগুলো আগে এবং তৎকালীন, মানে এই শব্দটা যোগ করা হয়েছে। এটার মধ্যে একটা খুব বাজে চালাকি আছে। আমি সরকারের ইনফ্যাক্ট এই যে মুক্তিযোদ্ধার এই সংজ্ঞার কারণে মূল আলোচনাটা আমার ধারণা সরে গেছে। এই অধ্যাদেশ জারির সাথে জামায়াত জড়িত ছিল আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যেমন ধরুন আমরা কি বলি 1971 সালে বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম হয়েছে তাতে তৎকালীন আওয়ামী লীগ সেটা লিড করেছে। আমরা কি বলি এরশাদ বিরোধী আন্দোলনের সময় তৎকালীন বিএনপি এবং আওয়ামী লীগ সেই মুভমেন্টটা করেছে? বলি না। এখানে তৎকালীন কেন আসলো? এবং মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নিজামে ইসলামী সব তৎকালীন বলা হচ্ছে। এই তৎকালীন শব্দটা যেটা নতুন করে যুক্ত করা হয়েছে, তাতে আমি খুব ভালোভাবে বুঝি, মানে টোনটা এরকম যে এই জামায়াত কিন্তু ভালো। আমি যদি রিডিং বিটুইন লাইন্স বলে একটা কথা আছে, আমি অন্তত একজন পাঠক হিসেবে বুঝেছি তৎকালীন জামায়াত খারাপ ছিল, ও ওদের সাথে অ্যাসোসিয়েট ছিল, পাকিস্তানের সাথে এইসব অপরাধের সাথে যুদ্ধ আমরা তাদের বিরুদ্ধে করেছি, কিন্তু এই জামায়াত ভালো আছে। সেই কারণে আমি মনে করি এক ধরনের দায় মুক্তির ভাষাগত অন্তত চেষ্টা আছে। জি, মাসুদ কামাল, আপনি কি ডাক্তার জাহিদের মতন এই অধ্যাদেশ জারির সাথে কোনো দলের সংশ্লিষ্টতা দেখেন কিনা? আপনি লাইনের গ্যাপে কোনো কিছু খুঁজে পান কিনা? দেখেন, এখানে আমি ডক্টর জাহিদ যেটা বলছেন এটা ওনার অপিনিয়ন, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই।